আগামী অর্থবছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন, বৈদেশিক ঋণ ও অনুদানের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ডোনাল্ড লুর বক্তব্যই বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার, বললেন ওবায়দুল কাদের। প্রভুদের বিশেষ দায়িত্ব নিয়ে ক্ষমতায় আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুলের। সরকারের নির্দেশনার তোয়াক্কা না করেই রাজধানীতে অবাধে চলছে অনুমোদনবিহীন ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা, যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া। রিজার্ভ দ্রুত কমে গেলেও ব্যবসায়ীদের সরকার নির্ধারিত 117 টাকায় ডলার দেয়ার নিশ্চয়তা বাংলাদেশ ব্যাংকের। ব্যাংক সুদের হার 14% বেশি না হবার আশ্বাস। আবারও আসছে তীব্র তাপপ্রবাহ, 5 বিভাগে 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি। হিট স্ট্রোকে 2 জনের মৃত্যু, বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ছড়িয়ে পড়েছে সারা দেশে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈশ্বিক অর্থনৈতিক সংকট মাথায় রেখে গত বছরের চেয়ে এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাড়ছে মাত্র 2,000 কোটি টাকা, যা 1%-এরও কম। আগামী 24-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপির চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসি। এর প্রায় 38% বৈদেশিক ঋণ ও সাহায্য নির্ভর। স্বায়ত্তশাসিত বা কর্পোরেশন খাতেও 1,500 কোটি টাকা অর্থায়ন করা হবে বৈদেশিক উৎস থেকে। অগ্রাধিকার দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতকে। বৈঠকে বৈদেশিক ঋণ ও অনুদানের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুকনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 2024-25 অর্থ বছরের 2,65,000 কোটি টাকার প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে 1,65,000 কোটি টাকার অর্থায়ন করা হবে। বাকি 1 লাখ কোটি টাকা নেওয়া হবে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে। ফলে এডিপির প্রায় 38% বৈদেশিক ঋণ ও সাহায্য নির্ভর থাকছে। এছাড়া স্বায়ত্তশাসিত বা কর্পোরেশনের প্রায় 13,500 কোটি টাকার মধ্যে বৈদেশিক ঋণ ও অনুদান থাকছে আরও 1,500 কোটি টাকা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে গত বছরের তুলনায় এডিপি সেভাবে না বাড়ানোর কারণ ব্যাখ্যা করা হয়। 7 তারিখে আমরা যে ব্রিফ করেছি আপনাদেরকে, সেই প্রস্তাবগুলি, সে 10টি প্রস্তাবই মাননীয় প্রধানমন্ত্রী তথা আমাদের চেয়ারপারসন এনএসি এবং সকল সদস্যদের সর্বসম্মতিক্রমেই সেগুলো অনুমোদন দিয়েছেন। এবারের বাজেটের যে লক্ষ্য সেটা হচ্ছে আমাদের যে মূল্যস্ফীতি সেটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য রাজস্ব নীতি এবং আমাদের মুদ্রানীতি, এই দুটার মধ্যে সমন্বয় সাধন। আপনারা আমাদের এডিপি সাইজ দেখলে এবার বুঝতে পারবেন যে আমরা হঠাৎ করে প্রতি বছর আমরা 20,000 21,000 কোটি টাকা করে বাড়িয়েছি, এবার কিন্তু তা করিনি। চলতি অর্থ বছরে এডিপির আকার ছিল 2,63,000 কোটি টাকা। তবে অর্থ বছর শেষ হতে মাত্র 1 মাস বাকি থাকলেও বাস্তবায়ন হয়েছে অর্ধেক। আজকের যে এনএসি সভায় একটি বিষয়ে আলোচনা হয়েছে বেশিরভাগ সময়, সেটি হচ্ছে বাস্তবায়ন সক্ষমতা। সুতরাং এই সক্ষমতা বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন, আগেও দিয়েছেন, আজকেও জোর করে বলেছেন যে এটি, এবং মনিটরিং করার জন্য বলেছেন পরিকল্পনা কমিশন থেকে। সুতরাং আমরা আশাবাদী এবার যে আমরা এবারে যে বাজেট সাইজ সেটা হয়তো আমরা বাস্তবায়ন করতে পারবো। আগামী অর্থ বছরে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে, প্রায় 71,000 কোটি টাকা। এরপরই বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় 41,000 কোটি টাকা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষির মতো খাতগুলোর অবস্থান যথাক্রমে তৃতীয়, পঞ্চম ও সপ্তম। সর্বোচ্চ বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় হচ্ছে যথাক্রমে স্থানীয় সরকার, সড়ক পরিবহন ও বিদ্যুৎ বিভাগ। বৈদেশিক ঋণ নির্ভর প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনার কথাও জানানো হয় ব্রিফিংয়ে। বৈদেশিক ঋণের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলি উনি নিয়মিত পরিবীক্ষণের জন্য 3 মাস অন্তর অন্তর একনেককে অবহিত করার একটি নির্দেশনা দিয়েছেন। এছাড়া জেলাভিত্তিক মাস্টার প্ল্যানের প্রস্তাবনাও অনুমোদন দিয়েছে এনইসি। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ডোনাল্ড লুর বক্তব্যেই বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপি নেতাদের সাথে দেখা না দিয়ে সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলায় দলটির নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে, এমন মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে খাদ্য বিতরণ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বাংলাদেশের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছেন। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য ও পকেটের উন্নয়ন করেছে। প্রধানমন্ত্রীর সততা সারা বিশ্বে প্রশংসনীয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশের গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। ফখরুলের প্রশ্নের জবাব মিস্টার ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার, এটা আর বলার অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী। এখানে তিনি যে কথা বলেছেন, এরপরে ফখরুল সাহেবের যে বক্তব্য, এই বক্তব্যের কোনো মূল্য নেই। দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ডোনাল্ড লু দেখা না দেয় বিএনপি নেতাদের আশায় গুরুবালি পড়েছে। সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর ওনাদের মাথা আরো খারাপ হয়ে গেছে। ওনারা আশা করেছিল যে কি না কি বলে, অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য, কিন্তু তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়, এবং আমরাও সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। এই জন্য বিএনপি নেতাদের মাথা খারাপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে গেলেও মির্জা ফখরুল্লাহ তা দেখতে পান না বলেও ক্ষোভ প্রকাশ করেন ডক্টর হাসান মাহমুদ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রভুদের বিশেষ দায়িত্ব নিয়ে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। প্রভুদের স্বার্থে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে সরকার। বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করছে ভারত। সরকারের ব্যর্থতা দুর্বলতার কারণে অভিন্ন নদীর হিস্সার সুরাহা হয়নি। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্ত। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভা করে ভাসানী অনুসারী পরিষদ। এতে বিশিষ্ট জনেরা বলেন, বাংলাদেশে গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা, পানির ন্যায্য হিস্সা না পাওয়ার জন্য ভারত দায়ী। বিভিন্ন ক্ষেত্রে ভারতের খবরদারির কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফারাক্কা লং মার্চ সংগ্রামের প্রতীক। জনগণের স্বার্থে অবস্থান নিতে ব্যর্থ বর্তমান নতজানু সরকার। আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। আজকে ফারাক্কার সমস্যার সমাধান হবে কি করে, তিস্তার সমস্যার সমাধান হবে কি করে, অন্যান্য অভিন্ন নদীগুলোর সমস্যার সমাধান কি করে হবে? কারণ তারা তো দখলদারিত্ব করছে, এখানে তারা তো একটা বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার আপনার ক্ষমতা দখল করে আছে। এই যে আপনার ব্যর্থতা, এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে সরকার পুরোপুরিভাবে একটা নতজানু সরকার। তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া, সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে কারণ তারা তাদের কাছে অত্যন্ত দুর্বল। নিজেদের অধিকার আদায়ে নিজেদেরই সংগ্রাম করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। আজকে এমন একটা সরকার দখলদারিত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে, যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ এবং তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আজকে এই সরকার জনগণের সরকার নয়, কোনো নির্বাচনই তারা করে না। নির্বাচন করলে তারা জানে যে তাদের একটা ভূমিধস পরাজয় হবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন একটা দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকছে। এদিকে উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, উপজেলা নির্বাচনের নামে জনগণের সাথে প্রতারণা করছে সরকার। এ নির্বাচন ভুয়া ও জালিয়াতির। জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানান রুহুল কবির রিজভী। শেখ হাসিনা যাকে ঘোষণা দেবেন সেই হবেন উপজেলা চেয়ারম্যান। জাহাঙ্গীর আকান্ত, বাংলা ভিশন, ঢাকা।
রাজধানীতে দেদারসে চলছে অনুমোদনবিহীন ব্যাটারি চালিত রিকশা অটোরিকশা। সরকারের নির্দেশনার তোয়াক্কা না করেই অবাধে চলাচল করছে এই বাহন। যাত্রীদের মধ্যেও এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আরো জানাচ্ছেন সৈকত সাদিক, ক্যামেরায় ছিলেন জামাল খান। ব্যাটারি চালিত রিকশা অটোরিকশা কয়েক বছর ধরেই ব্যস্ত রাজধানীর অলিগলি এই বাহনটির দখলে। কোথাও কোথাও সাধারণ রিকশার চেয়ে এদের দাপট অনেক বেশি। সন্ধ্যার পর ব্যস্ত নগরীর মূল সড়কেও বেড়ে যায় এদের উৎপাত। এলাকাবাসী বলছে, পাড়া মহল্লায় এই ধরনের বাহন বেড়ে যাওয়ায় চলাচল অনেক কঠিন হয়ে পড়েছে। এখন রাস্তাঘাট জ্যাম, মানুষ চলতে পারে না। এখন সুবিধার্থে সরকার যেটা ভালো মনে করতেছে। মানুষের যাতায়াতের খুব অসুবিধা হয়, বাচ্চাদের নিয়ে হাঁটা যায় না। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এই বাহন বন্ধের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে। মন্ত্রীর এমন হুঁশিয়ারির পরও বৃহস্পতিবার রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, জিগাতলা, বাড্ডা, মগবাজার, মুগদা, বাসাবো সহ বিভিন্ন এলাকায় অবাধে চলেছে ব্যাটারি চালিত রিকশা অটোরিকশা। সরকার বন্ধ করতে চাইতেছে, হয়তো কেউ উপরের মহলের কেউ কিছু বলছে। এটা তো একদিকে চলে না, এলাকাটা বড় না, কিছু হাজার কিছু মোহাম্মদপুর যেদিকে খেপা ওইদিকে চলে যায়। আতঙ্কে আছি যে কোন সময় গাড়ি বন্ধ করে দিল তো আমাকে রিজিক নষ্ট হয়ে যাবে। বাদ যখন হয়েই যায়, যে কোনো অন্য একটা পাওয়ার রিক্সা হয়তো 2-10 দিন কষ্ট লাগবে। এই সাধারণ রিকশার চেয়ে কম ভাড়ায় চলাচলের সুবিধা পেয়ে কিছু কিছু যাত্রী এই বাহন চালু রাখার পক্ষে। আচ্ছা, মনে করেন যে অটোয় যাচ্ছি 10 টাকা ভাড়া, দুজনে 20 টাকা, আর একটা রিক্সায় 30-40 টাকা লাগতো ভাড়া, তাহলে তো আমাদেরই ক্ষতি। ভাড়াটা একটু কম আছে আর যাতায়াত করতে সুবিধা, তাড়াতাড়ি আসা যাওয়া করা যায়। রিক্সাওয়ালারাও দাম বেশি যাচ্ছে, আপনি গেলে যান না গেলে না যান, তাদের কিছু আসা যায় না। জুলুম হচ্ছে আমাদের মধ্যবিত্তের উপরে। তবে বিদ্যুতের অপচয় রোধ, মহল্লা ভিত্তিক চাঁদাবাজি বন্ধে, ব্যাটারি চালিত রিকশা অটোরিকশা বন্ধের পক্ষেও মত দিয়েছেন অনেকেই। হিসাবে ভালো, আবার ক্ষতিও রাস্তাঘাটে একটু চলাফেরার জন্য আর কি। সব দিক দিয়ে মিলে মনে হয় বন্ধ করা উচিত। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দেশে রিজার্ভ দ্রুত কমে যাওয়া ও ডলারের বাজারে অস্থিরতার মধ্যে সরকার নির্ধারিত রেট 117 টাকায় ডলার পাওয়ার এবং ব্যাংক ঋণের সুদের হার 14% বেশি হবে না বলে ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক শেষে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এসব কথা জানান। বৈঠকে রিজার্ভ দ্রুত কমে যাওয়া নিয়ে শঙ্কা তুলে ধরেন ব্যবসায়ীরা। গোলাম মাইনুল্লাহ হাসানের রিপোর্ট। সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে উদ্বেগ দৃশ্যমান না হলেও রিজার্ভ কমছে দ্রুত। কমতে কমতে দেশে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 13 বিলিয়ন ডলারের ঘরে। এর মধ্যে গত 8 মে হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংক ডলার রেট 1,60 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করেছে। ব্যাংক ঋণের সুদের হার এখন আর 9% মধ্যে নেই, সেটি 14% ছাড়িয়েছে। খেলাপি ঋণের ভারে ব্যাংকিং খাতে নাজুক পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠক করেন এফবিসিসি, বিজিএমইউ সহ দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা। পরে সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক বারবার নীতি পরিবর্তন করায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ডলারের যে ব্যাপারটা, ডলারের যেটা 117 টাকা রেট করেছে, আমরা বলেছি সেটা যেন 117 টাকায় থাকে। সুদের হার বাড়ানোর ব্যাপারটা আমরা ওনাকে বলেছি, উনি বলেছে এটা মার্কেটের উপর আমরা ছেড়ে দিয়েছি। ডলার এক্সচেঞ্জ যেমন মার্কেটের উপর ছেড়ে দিয়েছি, সেটাও মার্কেটের উপর ছেড়ে দিয়েছি। উনি বলছে বিভিন্ন ব্যাংকের কস্টটা 6 to 7% to 8%, এর চাইতে বেশি না। সেজন্য উনি মনে করছেন যে 114 টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না, সম্ভব না। রিজার্ভ কমে যাওয়া ব্যবসায়ীদের শঙ্কার কারণ বলেন ব্যবসায়ী নেতারা। ডলার রেটটা আসলে এতদিন 110 ছিল, কিন্তু আনঅফিসিয়ালি তো আরো অনেক বেশি ছিল। এখন তো আবার আনঅফিসিয়ালি এখন তারা চেষ্টা করছেন যে এটার মধ্যে যেন থাকে। আর আমরা যেটা বলছি যে ইন্টারেস্ট রেটের কথা, ইন্টারেস্ট রেট যেন আর না বাড়ে, কারণ ইন্টারেস্ট রেট বাড়লে তো খেলাপি ঋণ বাড়বে, সিঙ্গেল এক্সপোজারের জন্য খেলাপি ঋণ বাড়বে। এলসি করতে পারছি না, এতে গিয়ে এলসি যেমন কেউ কটনের এলসি করতে পারছে না, বা স্পিনিং মিলগুলি। ফলে কি হবে, কয়দিন পরে আমি কয়দিন পরে সুতা কিনতে পারবো না, সুতা দিতে পারবো না। তাহলে সুতা যদি আমি লোকালি কিনতে না পারি, তাহলে কোথায় যাব? তাহলে আমাকে ইন্ডিয়া বা অন্য কোথাও সুতা কিনতে যেতে হবে। তাহলে দেশের স্পিনিং মিলগুলির কি হবে? এটা ওনার নজরে আমরা নিয়েছি, যে বিষয়টাকে আমলে নিতে হবে।
ডিসেম্বরের মধ্যে দেশের রিজার্ভ পরিস্থিতি উন্নতি হবে কেন্দ্রীয় ব্যাংকের এমন আশার কথা জানান ব্যবসায়ীরা। রিজার্ভ কমে গেছে, এটা আগামী ডিসেম্বরের মধ্যে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। আবারও আসছে তীব্র তাপদাহ। দেশের 5 বিভাগে আগামী 48 ঘন্টার জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হলেও গরম কমবে না বলে জানানো হয়েছে। আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। টানা তাপদাহের কারণে চলতি মে মাসের শুরুতে ও এপ্রিলের শেষে কয়েক দফা সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। মাঝে বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমায়, স্বস্তি ফেরে জনজীবনে। তবে সেই সাময়িক স্বস্তি পেরিয়ে আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ। ফের তীব্র তাপপ্রবাহ চলছে দেশের বিভিন্ন জায়গায়। হিট স্ট্রোকে সিলেট ও রংপুরে মারা গেছেন 2 জন। সিলেটে আজ তাপমাত্রা রেকর্ড করা হয় 37.1 ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি বছরে সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গরমে নগরের জিন্দাবাজারে মাথা ঘুরে পড়ে গেছেন একজন। হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। প্রখর রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যেই জীবিকার তাগিদে কাজে বের হতে হয় শ্রমজীবীদের। তীব্র তাপদাহে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। এদিকে রংপুরের লোহাপট্টি এলাকায় হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে এক ভ্যান চালকের। বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন। শুধু ঢাকা নয়, ডেঙ্গু ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায়। এবার বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। চিকিৎসকরা বলছেন, জ্বর হলেও ডেঙ্গুর পরীক্ষা করাতে হবে। দেরি করলে অনেক রোগী সংকটাপন্ন হয়ে পড়ে। দীপন দেওয়ানের রিপোর্ট। 2.5 বছরের আব্দুল্লাহ 6 দিন ধরে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি। 2 দিন প্রচণ্ড জ্বর না কমায় পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। মুগদা হাসপাতালে আব্দুল্লার মতো আরও 5 শিশু ভর্তি। ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, তৎপরতাও বাড়ছে চিকিৎসকদের। বেশি ছিল তার জন্য নিয়েছি, যে এখন একটু ভালো আসতে পরে স্যারেরা ভর্তি করছে, বলছে ডেঙ্গু হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করছে। এইখানে তো আর বাসার মধ্যে থাকা যায় না, এখন আমি বাসায় যেতে চাই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 2021 সালে ডেঙ্গুতে মারা যায় 105 জন, 2022 সালে 281 জন। পরের বছর 2023 সালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 705 জনে। চলতি বছরের 4.5 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 32 জন। এলাকার ডাক্তার 2 ডাক্তারের বলে গেছি, 1 ডাক্তারও আমার ডেঙ্গু টেস্ট দেয়নি। আমার ওষুধ দিয়ে দিচ্ছে, ইনশাল্লাহ ভালো হয়ে যাব, আর কিন্তু পরীক্ষা টরীক্ষা করানো লাগবে না। আমি হচ্ছে যে প্রথম দিন আমার জ্বর আসছিল, তারপর হচ্ছে যে আপনার পরের দিন হাসপাতালে এসে ব্লাড টেস্ট করছি, তারপর ডেঙ্গু ধরা পড়ছে। প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এবার অনেক আগে থেকেই ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলছেন শিশু রোগীর সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে। এখন কিন্তু ডেঙ্গু ঢাকা কেন্দ্রিক নেই। এই যে যার বললাম, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, নড়িয়া, বরিশাল থেকে রোগী আসছে। তার মানে কি ডেঙ্গু কিন্তু এখন সারা দেশে ছড়িয়ে গেছে। শিশু ভর্তির হার অ্যাডাল্টের তুলনায় অনেক বেশি। অনেক রোগী আসছে ফুড পয়জনের পিছনে, কিন্তু আমরা পরীক্ষা করে দেখছি সে ডেঙ্গু পজিটিভ। ডেঙ্গু আক্রান্ত নিশ্চিত হবে, কিন্তু চিকিৎসাটা খুব সোজা হয়ে যাবে এবং একমুখী হয়ে যাবে। আর যদি আপনি অনুমান ভিত্তিক বিভিন্ন ফার্মেসির থেকে ওষুধ খান, আপনি আসবেন হসপিটালে, কিন্তু তখন দেরি হয়ে যাবে। বাসাবাড়ি পরিষ্কারের পাশাপাশি মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এবারের কোরবানির ঈদে প্রায় 1,30,00,000 গবাদি পশুর যোগান রয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। গত বছরের তুলনায় প্রায় 7 লাখ বেশি গবাদি পশুর যোগান থাকবে। এবারের ঈদ বাজারে পশুর দাম সহনীয় থাকবে বলেও জানান তিনি। বলেন, ভারতীয় গরু আমদানির প্রয়োজন হবে না। রাজধানীর খামারবাড়ি প্রাণী সম্পদ অধিদপ্তরে কোরবানির পশুর হাট নিয়ে এক সমন্বয় সভায় মন্ত্রী এ কথা জানান। আব্দুর রহমান বলেন, কোরবানির পশু যোগানে দেশের খামারিদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। হাটে পশুর দাম সহনীয় থাকার কথাও জানান মন্ত্রী। এই খাতকে স্বাবলম্বী করতে এবারও ভারতীয় গরু কোরবানির হাটে উঠেছে না। এজন্য সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি। এছাড়াও পশুর হাট ব্যবস্থাপনা, হাটের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রতি হাটে পশু চিকিৎসক নিশ্চিত করা, অনলাইনে পশু বিক্রি সহ কোরবানির পশু বেচা কেনার সমস্ত প্রস্তুতির কথাও জানান প্রাণী সম্পদ মন্ত্রী। দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হলে তেল গ্যাস নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর দেয়া সরকারি ভর্তুকি তুলে দিতে হবে বলেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত কার্বন অর্থায়নের চ্যালেঞ্জ ও নীতি বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন বাধা সত্ত্বেও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে দেশ, কিন্তু সেই অগ্রগতির পথে বড় চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তনের প্রভাব। এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে বছরে 7 থেকে 8 বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দরকার বলে উল্লেখ করেন তিনি। মূল প্রবন্ধে 20 এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির কার্বন অর্থায়ন ও ট্রেডিং বিষয়ে IMF এর নির্দেশনা অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেন। সেমিনারে অন্য আলোচকরাও জানান, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম কার্বন নিঃসরণকারী দেশ হলেও জলবায়ু পরিবর্তনের কারণে বড় ঝুঁকিতে রয়েছে। কার্বন নির্গমনের আর্থিক মূল্য নির্ধারণ করে কার্বন ট্রেডিং এবং অর্থায়নের তাগিদ দেন তারা। জবাবে 2041 সালের মধ্যে ক্লিন এনার্জি 40% নামিয়ে আনার চ্যালেঞ্জ তুলে ধরেন অর্থ প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাতে দেশে ফিরে আসতে না পারেন সেজন্য জেনারেল জিয়াউর রহমান ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই 43 বছর আগে প্রতিকূল পরিবেশে আওয়ামী লীগ সুসংগঠিত হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনার 43তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে কথা বলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি ফিরে এসেছিলেন বলেই শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম। অনুষ্ঠানে আলোচকরা বলেন, বাঙালি জাতির পুনর্জন্মের ইতিহাস হচ্ছে শেখ হাসিনার দেশে ফিরে আসা। 1981 সালের 17 মে শেখ হাসিনার ফিরে আসার কারণেই বাংলাদেশ পরিপূর্ণতা পেয়েছে। স্বাধীনতার স্বাদ বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন তিনি। স্বৈর শাসন থেকে জনগণের শাসনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, দেশের স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলো থেকে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার শেকড় উপড়ে ফেলা না গেলে অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয় ছাত্রলীগের শোভাযাত্রা। ব্যানার, প্ল্যাকার্ড আর ফেস্টুন নিয়ে ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, দেশ যখন উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এই অগ্রযাত্রা থামিয়ে দিতে চায় একটি গোষ্ঠী। এদের শক্ত হাতে মোকাবেলায় সারা দেশের ছাত্র সমাজকে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আগামী অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন। বৈদেশিক ঋণ ও অনুদানের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ডোনাল্ড লুর বক্তব্যেই বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার, বললেন ওবায়দুল কাদের। প্রভুদের বিশেষ দায়িত্ব নিয়ে ক্ষমতায় আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুলের। সরকারের নির্দেশনার তোয়াক্কা না করেই রাজধানীতে অবাধে চলছে অনুমোদনবিহীন ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা, যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া। রিজার্ভ দ্রুত কমে গেলেও ব্যবসায়ীদের সরকার নির্ধারিত 117 টাকায় ডলার দেওয়ার নিশ্চয়তা বাংলাদেশ ব্যাংকের। ব্যাংক সুদের হার 14% বেশি না হবার আশ্বাস। আবারও আসছে তীব্র তাপপ্রবাহ, 5 বিভাগে 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি। হিটস্ট্রোকে 2 জনের মৃত্যু, বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ছড়িয়ে পড়ছে সারা দেশে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।